নমস্কার, কি হতে চাই অনুষ্ঠানে সবাইকে স্বাগত। প্রত্যেক শুক্রবারের মতো কি হতে চাই আরও একবার হাজির আপনার সামনে, যেখানে ক্যারিয়ার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি কলকাতা দূরদর্শন এবং জেআইএস গ্রুপের যৌথ উদ্যোগে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে। আজকে আমরা যা নিয়ে কথা বলবো তা হলো সিভিল ইঞ্জিনিয়ারিং। এই সিভিল ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীরা কেন পড়বে, অন্যান্য ইঞ্জিনিয়ারিংয়ের স্ট্রিম যে রয়েছে তার থেকে এটা কোথায় আলাদা, ভবিষ্যৎ কি প্রসপেক্ট রয়েছে, এই সমস্ত বিষয়ে আলোচনা করার জন্য দুজন বিশেষ অতিথি আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর শিবপ্রিয় মুখার্জি, প্রফেসর অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি, আগরপাড়া, এক্স ডিন অফ ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, যাদবপুর ইউনিভার্সিটি, প্রাক্তন অধ্যাপক এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট সিভিল ইঞ্জিনিয়ারিং, যাদবপুর ইউনিভার্সিটি। স্যার, অনেক স্বাগত আমাদের স্টুডিওতে, সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আর আমাদের সঙ্গে আছেন ডক্টর প্রফেসর বৈবস্বত দাস, হেড অফ দ্য ডিপার্টমেন্ট সিভিল ইঞ্জিনিয়ারিং, ডক্টর সুধীর চন্দ্র সুর ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্স। স্যার, অনেক স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। আমি প্রথমে একটু শিবপ্রিয় স্যারের কাছে আসবো। স্যার, আপনি এই যে সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা, সেই সম্পর্কে আমাদের যদি একটু ধারণা দেন প্রথমে। সিভিল ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটা যেটা মোটামুটি পড়ানো হয় বা যেটা ডিল করে সেটা হচ্ছে যে বিভিন্ন যে আমাদের পাবলিক ওয়ার্কস আছে, যেমন বিল্ডিং, যেমন রেলওয়ে, ব্রিজ বা পেভমেন্ট ইত্যাদি, সেইগুলোর ডিজাইন, কনস্ট্রাকশন এবং মেনটেনেন্স সম্বন্ধে সিভিল ইঞ্জিনিয়ারিং মেনলি ডিল করে। আচ্ছা, এই যে নামটা, এটা সিভিল ইঞ্জিনিয়ারিং কেন হলো? সিভিল ইঞ্জিনিয়ারিং নামটা হয়েছিল এই জন্যে যে প্রথমে 1700 দিকে তখন এটা মেনলি মিলিটারি ইঞ্জিনিয়ারিং হিসেবেই ছিল এবং সেখানে ইম্প্রোভাইজ স্ট্রাকচার মিলিটারিরা তৈরি কিনা মরাল কোনো দায় রেসপন্সিবিলিটিস ক্যারি আউট করতে হয় কিনা, যদি একটু বলেন। হ্যাঁ, সিভিল ইঞ্জিনিয়ার হলে তো অবশ্যই মোরাল রেসপন্সিবিলিটি ফলো করতে হবে। তার কারণ তার হাতে কিন্তু অনেকের প্রাণ রয়েছে। আজকে একটা ব্রিজ কিংবা বিল্ডিং এগুলো যদি কোল্যাপস করে আন্ডার কনস্ট্রাকশন, তাহলে কে দায়ী হবে? যে ডিজাইন করেছে সে দায়ী হবে, যে কনস্ট্রাকশন করছে সে দায়ী হবে। কাজেই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের রন্ধ্রে রন্ধ্রে কিন্তু ওই যেটা আপনি বললেন যে একটা মরাল, সেইটা থাকা হচ্ছে দরকার। এটা হচ্ছে এক। আর যেটা আপনি বলছেন যে সিভিলের দায়িত্বটা কীরকম হয় একজন সিভিল ইঞ্জিনিয়ারের, সেটা হচ্ছে আমাদের এখানে মোটামুটি 5টা বা 6টা ভাগে কাজ হয়। যেমন যে কোনো একটা স্ট্রাকচার, সেটা বিল্ডিং বা ব্রিজ বা যাই হোক না কেন, প্রথমে আগে তার একটা লেআউট প্ল্যান তৈরি হয়। সেই লেআউট প্ল্যানটার থেকে তাতে শুধু জিওমেট্রিটা থাকে। সেই জিওমেট্রির থেকে আমাদের ডিজাইন করতে হয়, স্ট্রাকচারাল ডিজাইন। মানে স্বাভাবিকভাবে বলতে পারি একটা বাড়িতে যে বিম থাকে তাতে সেই বিমের সাইজ কী হবে, ভেতরে কতটা লোহা থাকবে, এইগুলো বার করতে হয় অঙ্ক করে। আচ্ছা, সেইভাবে ডিজাইনটা হলো। এবার সেই ডিজাইনের পরে হচ্ছে আমার ফান্ড থাকতে হবে তো বিল্ডিংটা তৈরি করতে গেলে। তাহলে ফান্ডের জন্য আমার কি দরকার? আমাকে যেটাকে আমরা বলি টেকনিক্যালি বিল অফ কোয়ান্টিটিস, সেটা তৈরি করতে হয়। সেটা করতে গেলে কি করতে হয়? আগে হচ্ছে কোয়ান্টিটি এস্টিমেট, আমার কতখানি বা প্লাস্টার হবে, কতখানি আমার কংক্রিট ঢালাই করব, এইগুলো আমাকে আলাদা করে বার করতে হয় এবং তারপরে মেটেরিয়াল রিকোয়ারমেন্ট বার করতে হয়। আর তারপরে হচ্ছে বিওকিউয়ে যখন ফেলবো তখন হচ্ছে কোয়ান্টিটি, তারপরে হচ্ছে রেট, তারপরে হচ্ছে অ্যামাউন্ট। সেইখান থেকে আমার টোটাল টাকাটা কত লাগবে চলে আসে। তাহলে এইটা গেল বিওকিউ এবং এস্টিমেশন এবং বিওকিউ। তারপরে স্টেজ কি? এক্সিকিউশন, মানে আমায় কনস্ট্রাকশন করতে হবে। এবারে কনস্ট্রাকশন করতে গেলে আমার সেখানে পরপর যা যা পদ্ধতি আছে, ফ্রম লেআউট টু ইরেকশন অফ দ্য স্ট্রাকচার, সেইটা করতে হবে। এবং সেইটে যখন আমি করব তখন আমার কি হচ্ছে? কোয়ালিটি কন্ট্রোল করতে হবে। আমি যদি কংক্রিটের মান ঠিক না দিই কোনো একটা ঢালাইয়ের কাজে, কিংবা আমি যদি একটা ড্যাম তৈরি করছি মনে করি, সেখানে ড্যামেতে
আমার যে কম্প্যাকশনটা হওয়া দরকার মাটির আর্দেন ড্যাম যদি হয়, তাহলে সেইটা যদি আমার না থাকে তাহলে কি হবে, সেই ড্যামটা কিন্তু পরে কোলাপস করে যাবে। তার জন্য কি হচ্ছে, আমায় প্রত্যেক স্টেজে কিন্তু তার কোয়ালিটি চেকিং করতে হচ্ছে, তার ডেনসিটি ময়েশ্চার কন্টেন্ট কত আছে। তাহলে এইটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। তাহলে এই জিনিসগুলোর মাধ্যমে একটা স্ট্রাকচার যখন তৈরি হয়, তখন একজন সিভিল ইঞ্জিনিয়ার সে কোন দিকে যাবে, মানে প্রত্যেক জায়গাতেই কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার লাগছে। ডিজাইন অ্যাসপেক্ট, তারপরে হচ্ছে তার বিওকিউ প্রিপারেশান, তারপরে হচ্ছে তার টোটাল প্রজেক্ট ম্যানেজমেন্ট এখন একটা হয়েছে, যেটা হচ্ছে যাকে বলে প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসালটেন্সি। তার মানে সেখানে কি হয়, সেখানে যে ফ্রম দি ইনসেপশন অফ দ্য প্রজেক্ট টু এন্ড অফ দ্য প্রজেক্ট, যে আমার টোটাল টাইম কত লাগবে, সেই টাইমের মধ্যে কোন কাজটা কতখানি কখন করলে আমার সব থেকে অপটিমাম টাইমে আমি কাজটা শেষ করতে পারবো। যেমন আমি বাড়িটার ফাউন্ডেশনটা কেটে যদি লোহা কিনতে যাই বা সিমেন্ট কিনতে যাই, তাহলে তো আমার সময় লাগবে। তাহলে আমাকে সেই সময়টাকে অপটিমাইজ করতে হবে, আমাকে মেটেরিয়ালগুলো প্রকিওর করতে হবে। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসালটেন্সি এখন বলে। কাজেই এই সমস্ত জিনিসগুলো মিলিয়ে একজন সিভিল ইঞ্জিনিয়ারের দায়িত্ব থাকে, সে যেদিকে যেতে চাইবে, সে ডিজাইনে যাক, সে কনস্ট্রাকশনে যাক, সে প্রজেক্ট ম্যানেজমেন্টে যাক, সমস্ত জায়গাতেই সিভিল ইঞ্জিনিয়ারের বিভিন্ন বিভিন্ন দায়িত্ব থাকে। খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব আর কি। সিভিল ইঞ্জিনিয়ারিং যারা পড়ছেন তাদের কিন্তু অনেক বড় দায়িত্ব, যেরকমভাবে স্যার বললেন, একদম মরাল ভ্যালুস তার যেমন থাকা ভীষণ দরকার, কেন কোনো কিছু যদি কোল্যাপস করে পুরো দায়িত্বটা তার ঘাড়ে এসে পড়বে। সেই দায়িত্ব থেকে শুরু করে প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং সমস্ত দায়িত্ব তাকে কিন্তু নিতে হবে। খুব রেসপন্সিবল একটা জবের মধ্যে তারা কাজ করেন এই সিভিল ইঞ্জিনিয়ার। যারা শুনছেন, যারা আমাদের দেখছেন, তারাও কিন্তু আসতে পারেন আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দুটো টেলিফোন নম্বর রয়েছে আমাদের, 29712073 আর 29712075। এই দুটি টেলিফোন নম্বরের যে কোনো একটি নম্বরে আপনি ফোন করে আপনার প্রশ্ন রাখতে পারেন। আমাদের যারা বিশেষজ্ঞ রয়েছেন স্যার, তারা কিন্তু আপনার প্রশ্নের উত্তর নিশ্চয়ই দেবেন। যারা পড়ছো, এখন পড়ার কথা ভাবছো, তারাও ফোন করতে পারো, বা যারা অভিভাবক তারাও ফোন করতে পারেন। শুধু মনে রাখবেন, যখন ফোন করবেন টেলিভিশনের যে ভলিউম সেটাকে প্লিজ মিউট করে দেবেন, না হলে কথা বলতে অসুবিধা তৈরি হয়। আমি একটু বৈবর্ষত স্যারের কাছে আসবো। স্যার, মিনিমাম কোয়ালিফিকেশন কি দরকার হয়? বিটেক এবং ডিপ্লোমা দুভাবে পড়া যায় আমরা জানি সিভিল ইঞ্জিনিয়ারিং, কোনটার জন্য কি কোয়ালিফিকেশন দরকার হয়? আচ্ছা, প্রশ্নটা খুবই সুন্দর এবং তার জন্য দুটো দিক আছে, একটা হলো বিটেক, একটা হলো ডিপ্লোমা। যখন কেউ কোনো স্টুডেন্ট বিটেক পড়ার কথা ভাবছে, যখন তার মধ্যে জেগেছে আমি বিটেক পড়তে চাই, তাকে সেই জন্য ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স, যেটা আমাদের উচ্চ মাধ্যমিকে থাকছে, সেখানে মিনিমাম 45% মার্কস পেতে হয়। এবং অনেক সময় কি হয়, অনেক স্টুডেন্টদের হয়তো এই সাবজেক্টগুলোর মধ্যে কেমিস্ট্রি তারা নেয় না, তারা অনেক সময় বায়োলজি নেয়, বা অনেক সময় কম্পিউটার অ্যাপ্লিকেশনসগুলোও নিয়ে থাকে, সেখানেও তাদের কাছে সুবিধা থাকছে। বাট ফিজিক্স এবং ম্যাথমেটিক্সটা থাকাটা খুব দরকার। তার কারণটা হলো আমাদের সে যখন যদি আজকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়, বা যে কোনো ইঞ্জিনিয়ারিং সে ভর্তি হোক না কেন, প্রত্যেকটা ক্ষেত্রেই তার ম্যাথমেটিক্স এবং ফিজিক্সের অ্যাপ্লিকেশনসগুলো লাগবে। সেই জন্য ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স, বা কেমিস্ট্রি না থাকলেও বায়োলজি বা কম্পিউটার অ্যাপ্লিকেশনে তার 45% মার্কসটা খুব দরকার হয়ে পড়ছে। ডিপ্লোমার ক্ষেত্রে যদি আমি যাই, ডিপ্লোমার ক্ষেত্রে মাধ্যমিক করেও সে ডিপ্লোমাতে আসতে পারে। ডিপ্লোমাতে আসার জন্য সে মাধ্যমিকে 40% মার্কস অ্যাভারেজ রাখতে হয়। এবং বিটেক এবং ডিপ্লোমা দুটো ক্ষেত্রেই একটা সুবিধা আছে, ল্যাটারাল ক্যান্ডিডেট। ল্যাটারালটা ঢুকছে হলো বিটেকের ক্ষেত্রে সেকেন্ড ইয়ার থেকে ঢুকছে, এবং ডিপ্লোমার ক্ষেত্রেও তারা সেকেন্ড ইয়ার থেকে ঢুকছে। যারা আজকে ডিপ্লোমা পড়ছে, সিভিল ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য ইঞ্জিনিয়ারিংগুলিতে ডিপ্লোমা পড়ছে, তারা কিন্তু ল্যাটারাল এন্ট্রিতে সেকেন্ড ইয়ারে ঢুকতে পারছে। তাদের জন্য তাদের একটা পরীক্ষা দিতে হয়, যেটার নাম হচ্ছে জিলেট এক্সাম। ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেটা কন্ডাক্ট অর্থাৎ করে। যারা ডিপ্লোমা করছে তারাও কিন্তু পরে বিটেক করতে পারে এই এক্সামের মধ্যে একদম। দিয়ে। এবং আজকের দিনে সুযোগটা এমন হয়ে দাঁড়িয়েছে যে নেক্সট আগের বছর থেকে হয়তো শুরু হয়েছে, সেটা হলো ইন্টার ডিসিপ্লিনারি স্টাডি। কেউ আজকে সিভিল নিয়ে বিটেক ডিপ্লোমা করেছে, বা আজকে কেউ ইলেকট্রিক্যাল নিয়ে ডিপ্লোমা করছে, সে কিন্তু সিভিলেও আজকে বিটেকটা করে নিতে পারে। আজকে কিন্তু এই সুবিধাটাও করে দিয়েছে, এবং সেই ল্যাটারাল এন্ট্রি করে সে ডাইরেক্টলি সেকেন্ড ইয়ারে ঢুকছে। সিমিলারলি কেউ যদি আজকে মাধ্যমিক করার পরে আইটিআই করে, বা উচ্চ মাধ্যমিক ভোকেশনালের মাধ্যমে করছে, বা উচ্চ মাধ্যমিক করছে, সে কিন্তু ভোকলেট এক্সাম দিয়ে সে ডাইরেক্টলি ডিপ্লোমা সেকেন্ড ইয়ারও অ্যাডমিশন নিতে পারে। তাহলে তাকে 2 বছর পড়তে হলো, এবং সেখান থেকে ডাইরেক্ট কিন্তু সে ল্যাটারাল হয়ে বিটেক করতে পারে। তখন তাকে আবার জিলেট দিতে হবে। দিতে হবে। এবং অনেক সময় একটা কোশ্চেন হয়ে দাঁড়ায় যে কোনো স্টুডেন্ট যদি আজকে আর্টস নিয়ে পড়ছে, বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড নেই তার, সে কি কখনো ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে না? এক্স্যাক্টলি, আপনি যেটা বলছেন যে ম্যাথমেটিক্সের কনসেপ্ট ভালো থাকা দরকার। তো অন্য স্ট্রিম থেকে যারা আসতে চায় সিভিল ইঞ্জিনিয়ারিং এ, কেউ যদি আর্টস বা কমার্স নিয়ে পড়ে থাকে, তারা কি আসতে পারে? প্লাস 2-তে যারা পড়ছে অন্যান্য স্ট্রিম, যারা আজকে উচ্চ মাধ্যমিকটা আজকে আর্টস নিয়ে পড়েছে, বা তাদের ব্যাকগ্রাউন্ডটা সায়েন্স নয়, তারাও কিন্তু আসতে পারে। যেটা বললাম যে তাকে
ডিপ্লোমায় ভর্তি হতে হবে, কারণ ডিপ্লোমাটা ডিপেন্ড করছে আজকে মাধ্যমিকের উপরে, যেটা আমি বললাম। তাকে ডিপ্লোমাতে সে উচ্চ মাধ্যমিক দিয়ে ডাইরেক্ট ভোকলেটের মাধ্যমে ডিপ্লোমা সেকেন্ড ইয়ারে চলে আসলো, সেখান থেকে 2 বছর পরে সে জিলেট দিয়ে বিটেক করে নিল। কারণ ওই যে 2 বছরটা সে ডিপ্লোমা পড়লো, ওখানে কিন্তু তাকে বেসিক নলেজটা যে কোনো ইঞ্জিনিয়ারিংয়ে তাকে প্রদান করা হয়, সেটা আবার মাধ্যমিক পড়েও সে চলে আসতে পারছে। মানে কোনো স্টুডেন্ট কখনো বাদ থাকছে না, সে ইঞ্জিনিয়ারিং পড়তে পারছে, তাকে এতটা সুবিধা দেওয়া হচ্ছে। সে আর্টস হোক, সে সায়েন্স হোক, সে কিন্তু কোনোভাবেই ইঞ্জিনিয়ারিংটা করতে পারছে, কিন্তু তাকে সেই বেসিক নলেজটা প্রথমে গেইন করতে হচ্ছে। অর্থাৎ স্যার যেটা বললেন যে এখন কিন্তু অনেক রকম সুযোগ সুবিধা হয়ে গেছে, অন্যান্য স্ট্রিম থেকেও আসা যায়, কিন্তু তার বেসিক কনসেপ্ট তাকে নিজেকে ডেভেলপ করে নিতে হবে, তারপরেই সে আসতে পারবে, তাহলে তার পড়াশোনাটা ঠিক মতো সে চালিয়ে নিয়ে যেতে পারবে। বিস্তারিত আলোচনা অনেক বাকি, সঙ্গে থাকুন, ফিরে আসবো ছোট্ট বিরতির পর কি হতে চাই অনুষ্ঠানে। टिक 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 कसम ये खाए रे टिक 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 प्लास्टिक टिक ना पाए रे टिक 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 कसम ये खाए रे टिक 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 प्लास्टिक टिक ना पाए रे। अगर सुन लो जो संभले ना हम तो बम ये फट जाएगा कि बहती सी है नदियां का ये पानी रुक जाएगा। अगर सुन लो जो संभले ना हम तो बम ये फट जाएगा कि बहती सी है नदियां का ये पानी रुक जाएगा। कि कर दो रहम धरती का ये दम भी घुट जाएगा कि कुदरत की नस नस में जहर ये बस जाएगा। प्लास्टिक के हम सब मोहताज हैं, कैसा ये समाज है। कल ना हो हाथों में आज है, मौका ये अपना गवाए रे। टिक 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 कसम ये खाए रे टिक 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 प्लास्टिक टिक ना पाए रे टिक 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 कसम ये खाए रे टिक 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 प्लास्टिक टिक ना पाए रे। सिचुएशन ड्रास्टिक है जहाँ देखो प्लास्टिक है, सिचुएशन ड्रास्टिक है जहाँ देखो वही थैली बोतल स्ट्रॉ इत्यादि सर्रे सर्रे में फैला दी, ना घट पाए ना मिट पाए, रह रह के टॉक्सिक बन जाए। इससे छुटकारा तो नहीं पर है एक सरल उपाय रे, सिंगल यूज प्लास्टिक को हम कह दे बाय बाय रे। टिक 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 कसम ये खाए रे टिक 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 प्लास्टिक टिक ना पाए रे। हम जो मिलकर ठान ले अगर वक्त ये बदल जाएगा कि इस धरती के कांधे से ये बोझा। ফিরে এলাম বিরতির পর কি হতে চাই অনুষ্ঠানে। কলকাতা দূরদর্শন এবং জেআইএস গ্রুপের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান প্রত্যেক শুক্রবার, যেখানে ক্যারিয়ার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করি। যারা এইমাত্র আমাদের সঙ্গে যোগ দিলেন তাদের মনে করিয়ে দিই, আজকে আমরা কথা বলছি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে। শুধুমাত্র আমি বা আমাদের অতিথিরাই নন, আপনারাও কিন্তু সরাসরি আসতে পারেন আমাদের সঙ্গে অনুষ্ঠানে যোগ দিতে টেলিফোনের মাধ্যমে। দুটি টেলিফোন নম্বর আমাদের রয়েছে 29712073 আর 29712075, এই দুটি টেলিফোন নম্বরের মাধ্যমে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে আপনি যদি কিছু জানতে চান, আপনার যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই ফোন করবেন। শুধু ফোন করার সময় টেলিভিশনের যে ভলিউম সেটাকে মিউট করে দিতে ভুলবেন না। আমি ফিরে আসবো শিবপ্রিয় স্যারের কাছে। স্যার, আপনি যদি আমাদের একটু বলেন যে আমাদের দেশে প্রথম কোথায় এই সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ানো শুরু হয়েছিল? এটা খুব ভালো প্রশ্ন। আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ানো প্রথম শুরু হয়েছিল এখন যেটা আইআইটি রুড়কি, সেটার তখন নাম ছিল টমাসন কলেজ অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। সেখানে 1847 সালে আমাদের দেশে প্রথম সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ানো শুরু হয়েছিল। 1847 মানে আমাদের স্বাধীনতার 100 বছর আগে। হ্যাঁ।
অনেক আগে, খুব পুরনো সাবজেক্ট খুব আমার। পুরনো সাবজেক্ট। আমি একটু বৈবস্বত স্যারের কাছে আসবো। স্যার, আমাদের যে সিলেবাস, সিভিল ইঞ্জিনিয়ারিং এর সিলেবাস অনেক বড় ইলাবোরেট সিলেবাস, অনেকগুলো সেমেস্টার থাকে, তো আপনি যদি একটু ছোট করে আমাদের বলেন। আচ্ছা, সিলেবাস জিনিসটা আসলে স্যার যেটা আমাদের প্রথমেই বললেন যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম জিনিসটা হচ্ছিল তার কোনো একটা বিল্ডিংয়ের ক্ষেত্রে যদি আমি বলি তার ফাউন্ডেশন। আমাদের সিলেবাসটা হচ্ছে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের একটা ফাউন্ডেশন। কারণ কোনো একটা স্টুডেন্ট যখন সে সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা পড়ছে, তাকে সিলেবাসের মধ্যে দিয়ে তাকে কিন্তু স্কিল্ড ইঞ্জিনিয়ার তৈরি করা হয়। তার জন্য তাই সিলেবাসটাকে এমনভাবে তৈরি করা হয় বা তৈরি করতে হয় যেটা তাকে স্টুডেন্টকে স্কিল্ড হতে সাহায্য করবে, তাকে একটা জব পেতে সাহায্য করবে বা তার হায়ার স্টাডিতে সাহায্য করবে। ঠিক। আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোকে কিন্তু সিলেবাসের মধ্যে খুব সুন্দরভাবে দেওয়া হয়। আমাদের কলেজ ডক্টর সুদীপ চন্দ্র সু ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্স, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল ইঞ্জিনিয়ারিং বোর্ডের আন্ডারে, যেটা আমাদের মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি বা ম্যাকাউট যাকে আমরা বলি তার বোর্ডের আন্ডারে। এবং আমাদের এই বোর্ডের সিলেবাসটা ডিজাইন করেন আইআইটি বা এনআইটির প্রফেসররা। সেই জন্য তারা কিন্তু এই সিলেবাসের ডিজাইনিংয়ের ব্যাপারে তারা খুব যথেষ্ট জ্ঞানসম্মত। আমাদের সিভিলের কতগুলো ভাগ আছে, যেমন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং, এছাড়াও আমাদের থাকছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, নতুন অনেক সাবজেক্ট ঢুকেছে যেমন আর্থকুইক ইঞ্জিনিয়ারিং, উইন্ড ইঞ্জিনিয়ারিং। সে এই সবগুলোর থেকেই কিছু কিছু নিয়ে তাকে তৈরি করা হয় সিলেবাসকে, যাতে প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটি সাবজেক্ট বা প্রত্যেকটি ক্ষেত্রে কিছু না কিছু নলেজ পেয়ে যায়। এবার অনেক সময় কি হয় যে 4 বছরে সিভিলের তো প্রচুর সাবজেক্ট এবং প্রচুর নলেজ তাকে গেইন করতে হয়। অনেক সময় 4 বছরে ক্রেডিট কোর্সের মাধ্যমে সেটা গেইন করা হয়তো পসিবল হয় না। তখন আমরা কি করি, সেই সিলেবাসের মধ্যে যে জিনিসগুলোকে আছে সেগুলোকে কমপ্লিমেন্ট করার জন্য আমরা কিছু বাইরের জিনিসকেও সিলেবাসের মধ্যে না রেখে এক্সট্রা করে ট্রেনিং প্রোভাইড করি, যেটাকে আমরা আমাদের জেএস গ্রুপের যে কলেজগুলো আছে সেক্ষেত্রে আমরা নাম দিই বিয়ন্ড কারিকুলাম ট্রেনিং। সেটা কিন্তু কারিকুলামের বা সিলেবাসের পুরো বাইরে চলে গেল। সেখানে কি শেখানো হয়, সিলেবাসের মধ্যে যে জিনিসগুলো নেই বা যে লেটেস্ট অ্যাডভান্সমেন্টগুলো আসছে, প্রতিদিন আমাদের পৃথিবী আরও উন্নত হচ্ছে, নতুন নতুন টেকনোলজিস আসছে, নতুন নতুন অ্যাডভান্সমেন্ট আসছে। সেই অ্যাডভান্সমেন্ট বা টেকনোলজিসগুলোকে কিন্তু স্টুডেন্টদেরকে শেখানো উচিত। অনেক সময় হয়তো সিলেবাসের মাধ্যমে সেটা শেখানো পসিবল হয়ে ওঠে না, সেই জন্য বিয়ন্ড কারিকুলাম ট্রেনিংয়ের মাধ্যমে আমরা কিন্তু স্টুডেন্টদের কাছে সেই ট্রেনিংটাকে পৌঁছে দিই এবং প্রত্যেকটা নতুন নতুন সফটওয়্যার হোক বা টেকনোলজিস হোক সেগুলোকে কিন্তু আমরা পৌঁছে দিই। নাম্বার 1। এবার এই যে বিয়ন্ড কারিকুলাম ট্রেনিংটা গেল, এটা কিন্তু আমরা সেকেন্ড ইয়ারে যখন কোনো স্টুডেন্ট উঠছে, আসলে ফার্স্ট ইয়ারে কি পড়ানো হয়, ফার্স্ট ইয়ারে হলো সিলেবাস থেকে বেসিক্যালি ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথস, বেসিক্যালি এগুলোকে কভার করানো হয়, ওয়ার্কশপস, মানে যেগুলো খুব বেসিক্স। সেকেন্ড ইয়ারে সে কিন্তু কোরে ঢুকে গেল, মানে সে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়া শুরু করলো। বেসিক্যালি প্রথম যে সাবজেক্টগুলো হয় বেসিক সলিড মেকানিক্স, বেসিক সার্ভেইং, সেগুলো নিয়ে পড়া শুরু করছে। তখন থেকেই কিন্তু আমরা স্টুডেন্টদেরকে আজকে বিয়ন্ড কারিকুলাম ট্রেনিং প্রতি সেমিস্টারে আমরা স্টুডেন্টদেরকে অফার করি এবং সেটা জেএস গ্রুপে ফ্রি অফ কস্টে হয়। এই যে ট্রেনিংগুলো আমরা অফার করছি, সেই ট্রেনিংগুলোর মাধ্যমে কিন্তু স্টুডেন্টরা কী করছে, নিজেকে তৈরি করছে, লেটেস্ট অ্যাডভান্সমেন্ট, লেটেস্ট টেকনোলজির সম্বন্ধে জানতে পারছে। আমরা প্রতি সেমিস্টারে স্টুডেন্টদের জন্য কি করছি, বাইরের থেকে বড় বড় সমস্ত একাডেমিশিয়ানস এবং ইন্ডাস্ট্রিয়ালিস্টকে নিয়ে আসছি, ওয়েবিনার, সেমিনার, ওয়ার্কশপসের মাধ্যমে নিয়ে আসছি। তার ফলে কি হচ্ছে, আজকে এনআইটি বা আইআইটিতে যারা প্রফেসররা আছেন তারা যে নতুন টেকনোলজিসের উপরে কাজ করছে বা বড় বড় ইন্ডাস্ট্রিতে যে নতুন নতুন টেকনোলজিগুলোতে কাজ হচ্ছে সেগুলোর সঙ্গে কিন্তু আমরা স্টুডেন্টদেরকে পরিচিত করিয়ে দিচ্ছি। সেই জন্য সিলেবাসের যা ইম্পর্টেন্স, ওটা তো আমাদের ফাউন্ডেশন, ওটা আমাকে ঠিক রাখতেই হবে। সিলেবাসের বাইরের জিনিসের উপরেও কিন্তু আমাদের সেরকম দখলত্ব স্টুডেন্টদের তৈরি করতে হয়। কারণ আজকে কোনো একটা কোম্পানি যখন সে রিক্রুটমেন্ট করবে, সে কিন্তু একজন স্কিল্ড ইঞ্জিনিয়ারকে রিক্রুটমেন্ট করবে। সেই স্কিল্ড ইঞ্জিনিয়ার হওয়ার জন্য কিন্তু সিলেবাসটাকেও যেমন কভার করতে হয়, সিলেবাসের বাইরের কিছু লেটেস্ট অ্যাডভান্সমেন্ট, লেটেস্ট টেকনোলজির সম্বন্ধেও কিন্তু জ্ঞান রাখাটা খুব দরকার, তাহলেই সে স্কিল্ড ইঞ্জিনিয়ার হতে পারবে। স্যার, আপনি এই যে 4 বছরের কোর্সের কথা বললেন, তো এখন ন্যাশনাল এডুকেশন পলিসি, তার জন্য কি কোনো পরিবর্তন হচ্ছে সিলেবাসে বা কিছু হচ্ছে? ন্যাশনাল এডুকেশন পলিসি যখন এসছে, আমাদের ইমপ্লিমেন্ট হওয়া শুরু হয়েছে। বেসিক্যালি ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা বলছে সেটা হচ্ছে আউটকাম বেসড এডুকেশন। মানে স্টুডেন্ট যখন শিখে বেরোচ্ছে তার আউটকাম কি হচ্ছে, সে আউটকামে কি শিখছে, সেই জন্য আউটকাম বেসড এডুকেশনের উপরে আমাদেরকে প্রচণ্ডভাবে ইম্পর্টেন্সটা দিতে হচ্ছে। আউটকাম কীভাবে স্টুডেন্টদের কাছ থেকে পাবো, সেই জন্য স্টুডেন্টদেরকে প্রত্যেকটি ক্ষেত্রে স্টুডেন্টদেরকে কীভাবে তৈরি করা হবে সেটার জন্য আমরা ফ্রেমওয়ার্ক তৈরি করি। এই ফ্রেমওয়ার্কের মধ্যেই কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে অ্যাড করা হয়। এই যে বিয়ন্ড কারিকুলাম ট্রেনিং বলছি, ক্যাম্পাসিং যখন হয় বা রিক্রুটমেন্ট যখন হয়, তার জন্য স্টুডেন্টদেরকে কিছু স্পেশালাইজ ট্রেনিং দিতে হয়, যেগুলোকে গ্রুমিং স্কিল বলে, অ্যাপটিটিউড স্কিল বলে। সেগুলোর জন্যও কিন্তু আমরা স্পেশাল ডেজিগনেটেড ক্লাস তৈরি করছি। সেই ক্লাসগুলো আমরা রুটিনের মধ্যে ইনকর্পোরেট করছি এবং সেই ইনকর্পোরেশনের ফলে কী হচ্ছে, স্টুডেন্টরা যারা নর্মাল কারিকুলামের মধ্যে পড়ছে তারা কিন্তু সেই এক্সট্রা ক্লাসগুলোও করছে। তার ফলে কী হচ্ছে, একদিকে যেমন তাদের সিলেবাসের নলেজটাও বাড়ছে,
আরেকদিকে কি হচ্ছে, যখন তারা এই ক্লাসগুলো করছে তাদের কিন্তু এই গ্রুমিং, তারা নিজেরা নিজের থেকেই গ্রুম হচ্ছে। এবং আমাদের জেএস গ্রুপে একটা খুব সুন্দর সিস্টেম আছে, যেটা হচ্ছে হলো আমাদের মাই পারফেক্টিস। মাই পারফেক্টিস একটা পোর্টাল, যেটা আমাদের একটা প্রাইভেট সংস্থা, যাদের সঙ্গে আমাদের এমওইউ করা আছে বা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং যেটাকে আমরা বলি। তার ফলে কি হচ্ছে, তারা কিন্তু আমাদের স্টুডেন্টকে এই মাই পারফেক্টিস পোর্টালের মাধ্যমে টেকনিক্যালি এবং অ্যাপার্ট ফ্রম দ্য টেকনিক্যাল, দ্যাট ইজ দ্য গ্রুমিং ক্লাস বা অ্যাপটিটিউড ক্লাস, সেখানে ট্রেন করছে। তাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম করায়, তারা বাইরের থেকে লোক নিয়ে আসে এবং সেখানে গ্রুমিং বা অ্যাপটিটিউড ক্লাসে ট্রেনিং দেয়। তার ফলে কি হচ্ছে, স্টুডেন্টরা কিন্তু যখন বেরোচ্ছে গ্র্যাজুয়েট হয়ে, তারা কিন্তু নট অনলি গ্র্যাজুয়েট, তারা জব রেডি হয়ে বেরোচ্ছে। সেই জন্য সিলেবাস এবং বিয়ন্ড সিলেবাস কিন্তু সব কটা দিকেই গুরুত্বটা দেওয়া মানে সবথেকে যেটা বেশি ইম্পর্টেন্ট। কথায় বলা হয় যে এমপ্লয়েবল করে তোলা একজন স্টুডেন্ট, একদম শুধুমাত্র তার থিওরি নয় বা শুধুমাত্র প্র্যাকটিক্যালও নয়, তার যে এক্সাম বোর্ড ফেস করা, যে ইন্টারভিউ বোর্ড ফেস করা, সে সমস্ত কিছু ট্রেনিং তাকে দেওয়া হয়। একদম। আমি একটু আবার ফিরে আসবো শিবপ্রিয় স্যারের কাছে। স্যার, আপনার ইনস্টিটিউট আর আমাদের বৈবস্বত স্যারের ইনস্টিটিউট আলাদা, যদিও জেআইএস গ্রুপের আন্ডারে। আপনাদের কলেজের সিলেবাস কি একটু অন্যরকম? আমাদের তো অটোনমাস বডি, তা সেই জন্যে বেসিক সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সটা একই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বৈবস্বত স্যার যেটা বললেন যে ওই এক্সট্রা কারিকুলার ট্রেনিংগুলো বা ওই ইনোভেটিভ আইডিয়াসগুলো ইম্পার্ট করা, সেগুলোর জন্যে ওনাদের কলেজেও যেগুলো আছে, আমাদের কলেজেও সেরকম একই ব্যবস্থা আছে। স্যার, একই কোনো ধরনের। স্টুডেন্ট যখন কোনো কলেজ বেছে নেবে, আগের তুলনায় এখন তো কলেজের অপশন অনেক, কোনো ছাত্রছাত্রীর সামনে অনেক প্রাইভেট অর্গানাইজেশন রয়েছে। তো সে যখন অ্যাপ্লাই করবে কোনো কলেজে, তো তার কি কি ক্রাইটেরিয়া দেখা উচিত সেই কলেজ বেছে নেওয়ার সময়? এটা খুব সুন্দর প্রশ্ন। এখন যেহেতু ইন্টারনেটে সবই অ্যাভেলেবেল, সেই জন্যে কি হচ্ছে, যেই কলেজগুলো যেখানে সিভিল ইঞ্জিনিয়ারিং আছে সেইখানে গিয়ে, যেগুলো আইআইটি এনআইটিতে যারা যাবে তাদের ব্যাপারটা তো অন্য, তাদের তো সব ফেসিলিটি পাবে, ফান্ড পাবে, সবই পাবে। কিন্তু প্রাইভেট কলেজে যেতে গেলে সেই কলেজের ফ্যাকাল্টি, স্টাফ, তাদের কীরকম কোয়ালিটি বা কী, সেগুলো তারা ইন্টারনেটে খানিকটা পাবে। তারপরে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার কী আছে। ইনফ্রাস্ট্রাকচার মানে দুরকম আমি বলতে পারি, ল্যাবরেটরি, লাইব্রেরি, সেগুলো কীরকম আছে সেগুলো সম্বন্ধেও তারা জানতে পারবে। এই জিনিসগুলো মোটামুটিভাবে যদি জেনে যায় যে কীরকম ধরনের ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটি আছে এবং অন্যান্য ফেসিলিটি, যে ফেসিলিটিগুলোর কথা আমরা বললাম, যেগুলো হচ্ছে এক্সট্রা ক্যারিকুলার এবং বিয়ন্ড ক্যারিকুলাম, সেই ফেসিলিটিগুলো আছে কিনা, মানে সেটাগুলো হচ্ছে কি আজকালকার দিনে খুব ইম্পর্ট্যান্ট। তার কারণ এই যে বৈবস্বত স্যার যেটা বললেন যে এখন গ্রুমিংটা খুব দরকার। কারণ আমাদের সময় আমরা যখন সার্ভিস আমরা সিক করতাম, ইন্টারভিউয়ে যেতাম, তখন যুগটা একরকম ছিল, সেখান থেকে যুগটা এখন অনেক পাল্টে গেছে। তো সেই পাল্টে যাওয়ার জন্য কি হচ্ছে, যে এক্সপেকটেশন অফ দ্য এমপ্লয়ার সেটাও কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ, সেই তারই বেসিসে এই জিনিসগুলো হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, এবং এইগুলো কোনো কলেজে আছে কিনা এবং কতটা আছে। প্লাস ধরুন হায়ার এডুকেশনের জন্যও অনেক সময় অনেক কলেজেতে যেমন গেটের জন্য স্পেশাল ক্লাস হয়, এইগুলো আছে কিনা। বা অ্যাক্রিডিটেশন কতটা ইম্পর্টেন্ট? হ্যাঁ, অ্যাক্রিডিটেশন কতটা ইম্পর্টেন্ট? অ্যাক্রেডিটেশনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ অ্যাক্রেডিটেশনটার বেসিসে কি হচ্ছে, এআইসিটি যেটা করে এনবিএ, সেই এনবিএ ডিপার্টমেন্ট ওয়াইজ সে তো একটা মার্কিং করে তার বেসিসে পজিশনগুলো হয়। যেমন আমাদের কলেজে এবারে এনবিএতে সিভিল ফার্স্ট হয়েছে, তারপরে ন্যাক হচ্ছে একটা অ্যাক্রেডিটেশন ইউজিসির যেটা করে, সেটাতেও আমাদের কলেজ এ গ্রেড কলেজ পেয়েছে। এই অ্যাক্রেডিটেশনের রেজাল্টগুলো তাদের কিন্তু দেখে যাওয়া দরকার, তাহলে পরে তারা কলেজটার সম্বন্ধে একটা মানটা কী হচ্ছে সেটা বুঝতে পারবে। আমি একটু প্লেসমেন্টের কথায় আসবো, কেননা ছাত্রছাত্রীরা যখন কোনো কলেজ বেছে নেবে তার প্লেসমেন্ট কেমন হয় সেটাও তার বোধহয় দেখা উচিত। বৈবস্বত স্যার, আপনাদের কলেজে প্লেসমেন্ট কতটা গুরুত্ব দেওয়া হয় তাকে, এবং ক্যাম্পাসিং কিভাবে হয়, স্টুডেন্টরা কিভাবে চাকরি পায়, তার রেট কীরকম যদি একটু বলেন। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কারণ যখন কোনো একজন ইঞ্জিনিয়ার কোনো একটা কলেজে বা কোনো স্টুডেন্ট কোনো কলেজে ভর্তি হচ্ছে, সে প্রথমেই তার ইচ্ছা থাকবে আমি একজন সফল ইঞ্জিনিয়ার হয়ে, মানে একজন প্লেসড ইঞ্জিনিয়ার হয়ে বেরোবো, মানে আমার একটা চাকরি আমার হাতে থাকবে। সেই জন্য আবার চাকরি কিন্তু আমি আরও কটা কথা একটু আগে বললাম যে চাকরির জন্য নিজেকে এমপ্লয়েবল করতে হবে। এই যে ট্রেনিংগুলো বললাম, উইদিন কারিকুলাম, উইদাউট কারিকুলাম ট্রেনিংগুলোতে অ্যাটেন্ড করতে হবে, এবং সেগুলোতে প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করতে হবে, কারণ তাহলেই কিন্তু সে স্কিলড ইঞ্জিনিয়ার হবে। এবার
যখন কোনো একজন এমপ্লয়েবিলিটির ব্যাপার আসছে তখন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বেসিক্যালি আমরা দুটো দিক দেখি। একটা গেল সরকারি চাকরির ব্যাপারটা গেল, গভর্নমেন্ট জবসগুলো যেগুলো থাকে, আর একটা গেল প্রাইভেট সেক্টর জবসগুলো থাকে। গভর্নমেন্ট জবসের মধ্যে আমরা জানি যে সিভিলের ক্ষেত্রে গভর্নমেন্ট জবসের প্রবাবিলিটি সব থেকে বেশি, কারণ গত কয়েক বছর আমরা দেখেছি যে প্রতি বছরই আমাদের আইএএস এক্সামটা হয় আর কি, ইউপিএসসি আইএস যেটাকে বলি আমরা, তার মাধ্যমে আমাদের কিন্তু সিপিডাব্লিউডি বা এমইএস বা বড় বড় যেগুলো অর্গানাইজেশন আছে তাদের মধ্যে আমাদের রিক্রুটমেন্টটা হয়, এবং সেখানে আইএএসে কিন্তু ইন্ডিয়ার ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সাম যেটাকে বলা হয়, এবং সেখানে স্কোর করতে গেলে কিন্তু স্টুডেন্টদের সেই স্কিলটা থাকতে হবে। এছাড়াও গভর্নমেন্ট সেক্টরে আমরা পাবলিক সেক্টর আন্ডারটেকিং যেটাকে বলি বা পিএসইউ যেটাকে বলি, তার মধ্যে কিন্তু বড় বড় কোম্পানিজগুলো আছে, ইন্ডিয়ান অয়েলস, তারপরে হচ্ছে হলো আমাদের। স্যার আমরা ফিরে আসবো, তবে তার আগে আমাদের একটা ছোট্ট বিরতি সময় হয়ে গেছে, আমরা একটু সংবাদ এক নজরে দেখে নিয়ে আবার ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর কি হতে চাই অনুষ্ঠানে, যেখানে আজকে আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলছি। সিভিল ইঞ্জিনিয়ারিং কিভাবে পড়া যায়, মিনিমাম কোয়ালিফিকেশন কি দরকার হয়, ভবিষ্যতে কি প্রসপেক্ট, এই সমস্ত নিয়ে আলোচনা চলছে। তোমরা যারা পড়ছো এখন, যারা ভাবছো সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে, তারা কিন্তু ফোন করতে পারো, বা বাড়ির কোনো অভিভাবকও ফোন করতে পারেন। আমাদের দুটি টেলিফোন নম্বর রয়েছে, 29712073 আর 29712075। এই দুটি টেলিফোন নম্বরে আপনি ফোন করতেই পারেন। আর ফোন করার সময় টেলিভিশনের ভলিউমটাকে প্লিজ মিউট করে দেবেন। যে কথায় আমরা ছিলাম বৈবর্ষত স্যার, প্লেসমেন্টের কথায় ছিলাম, তা শেষ হওয়ার আগে আমাদের একবার বিরতিতে যেতে হলো, বাকি অংশটা শুনে নিই। হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সেক্টরগুলো আছে, রেলওয়েজ বা সিপিডাব্লিউডি বা এমইএস, মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস, সেগুলোতে রিক্রুটমেন্ট হয়। পিএসইউগুলো আছে, সেগুলোতে রিক্রুটমেন্ট হয়। এবং যদি স্টেট গভর্নমেন্টে চলে আসি, সেই স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি যে স্টেট গভর্নমেন্টের যে কোনো পাবলিক সেক্টরেই কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের দরকার আছে, সিভিল ইঞ্জিনিয়ারের দরকার আছে, স্কিল্ড সিভিল ইঞ্জিনিয়ার। যেমন হচ্ছে হলো আমাদের পিডাব্লিউডি আছে, ইরিগেশন আছে, আমাদের ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট আছে, এনভায়রনমেন্টাল ডিপার্টমেন্ট আছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের দরকার হচ্ছে। এগুলো গেলে গভর্নমেন্ট সেক্টর। প্রাইভেট সেক্টরে প্রচুর কোর কোম্পানিজ আছে, এবং আমাদের জেএস গ্রুপের সঙ্গে যেটা সব থেকে একটা সুবিধা, সেটা হচ্ছে হলো আমাদের বিভিন্ন কোম্পানিজ এর সঙ্গে এমইউ করা আছে, যেটা আমি বলছিলাম একটু, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। তার কী সুবিধা আছে, যে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংয়ের ফলে এই যে স্টুডেন্টকে, তারা সেই কোম্পানিগুলো নিজের থেকে একটা ইন্টার্নশিপ বা ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেয়, এবং সেই ট্রেনিংয়ের ফলে তারা কিন্তু নিজেকে জব রেডি তৈরি করে, এবং ডাইরেক্টলি সেই কোম্পানিতে রিক্রুটমেন্টে জয়েন করতে পারে, বা রিক্রুটমেন্ট হয়ে সেই কোম্পানিতে জয়েন করে। এছাড়াও আমাদের পুল ক্যাম্পাসিং হচ্ছে, নর্মাল ক্যাম্পাসিং হচ্ছে, ক্যাম্পাসিংয়ের ফলেও কিন্তু স্টুডেন্টরা জয়েন করছে। এবং আজকে কিন্তু সিভিল শুধুমাত্র একটি যে কোর কোম্পানি সেটা হিসাবে নেই, ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ এর কিন্তু সংখ্যাটাও বেড়েছে। সিভিল থেকেও কিন্তু প্রচুর স্টুডেন্ট আজকে রিক্রুট হয়ে আইটি সেক্টরেও যাচ্ছে, এবং যে আইটি সেক্টরগুলো আছে তারাও কিন্তু তাদের ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপ করছে।
সেই ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপ করার জন্য তারা কিন্তু আজকে সিভিল ইঞ্জিনিয়ারকে রিক্রুট করছে এবং সেই রিক্রুটমেন্টের সংখ্যাটাও কিন্তু আজকে যথেষ্ট বেশি। সেই জন্য প্রসপেক্ট সিভিল ইঞ্জিনিয়ারিং কিন্তু অনেকটাই বেশি, জব এর সুযোগটাও কিন্তু এখন অনেকটাই বেশি, কিন্তু নিজেকে কিন্তু জব রেডি তৈরি করতে হবে এবং সেই জন্য তাকে স্কিলড হয়ে বেরোতে হবে। আমি একটু শিবপ্রিয় স্যারের কাছে ফিরে আসবো। স্যার, একটু আগে আমরা সিলেবাসের কথা শুনেছি, তাও আপনি যদি একটু আমাদের বিস্তারিতভাবে বলেন যে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে কোন কোন সাবজেক্টের উপর ভালো সম্যক জ্ঞান থাকা দরকার? হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুব ভালো প্রশ্ন। সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে আমাদের বেসিক যে সায়েন্স সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স, এইটের জ্ঞান, এই তিনটে সাবজেক্টের সম্যক জ্ঞান থাকা খুব প্রয়োজন। কারণ হচ্ছে ধরা যাক একটা বাড়ি দাঁড়িয়ে রয়েছে, সেই বাড়ি তার যে লোডটা সেটা নিচের দিকে যাচ্ছে, তাহলে মাটি তাকে থ্রাস্ট দেবে যেখানে যেখানে সে রিয়াকশান পাচ্ছে, যেমন কলমে বা ফাউন্ডেশনে, সেখানে সে আপার ডিরেকশানে থ্রাস্ট দেবে স্বাভাবিকভাবে। তাহলে এই যে জিনিসটা, এটা কিন্তু বেসিক জেনারেল ফিজিক্সের আইডিয়া। কেমন? তারপরে কেমিস্ট্রি আমাদের সিভিলের প্রতি ক্ষেত্রে লাগে, এনভায়রনমেন্টে তো লাগেই, কিন্তু সিম্পল আমি যখন সিমেন্টে জল মেশাচ্ছি তখন যে হাইড্রেশন প্রসেস হয় সেটা আমার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারেরও কাজে লাগবে, যে তার সিমেন্টের স্ট্রেংথ ইত্যাদি, প্লাস জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারের কাজে লাগবে যখন সে সয়েল স্টেবিলাইজেশন করবে সিমেন্ট মিশিয়ে। তো এইভাবে কেমিস্ট্রিরও কিন্তু প্রচুর অ্যাপ্লিকেশান আছে। আর ম্যাথামেটিক্সের অ্যাপ্লিকেশান তো বলে শেষ করা যাবে না। এমনি এরিথমেটিক্যাল অ্যাপ্লিকেশান বা সেমি এম্পিরিক্যাল অ্যাপ্লিকেশানের তো সিম্পল এরিথমেটিকের অ্যাপ্লিকেশান প্রচুর আছে, কিন্তু এছাড়া অ্যালজাবরা এবং ক্যালকুলাস, এই দুটো জিনিস ভালো করে না বুঝলে, এবং তার সঙ্গে জিওমেট্রি, এই তিনটে জিনিস ভালো করে না বুঝলে কিন্তু আমাদের প্রবলেম সলভ করা কিন্তু খুবই মুশকিল। বিভিন্ন শাখায় আমাদের বা উপশাখা বলবো, সিভিলের আন্ডারে যেগুলো আছে তার প্রত্যেকটাতেই কিন্তু ম্যাথামেটিক্সের বিভিন্ন অ্যাপ্লিকেশান খুব ভালোভাবে লাগে। তাই ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স, এই তিনটে বিষয়ে সম্যক জ্ঞান থাকলে তবেই সে একজন ভালো সিভিল ইঞ্জিনিয়ার হতে পারবে বলেই আমার ধারণা। আমি স্যারের সাথে একটা পয়েন্ট যোগ নিশ্চয়ই। করতে চাই, সেটা হচ্ছে হলো স্যার সিভিল পড়তে গেলে যে স্যার যেটা বললেন যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সের নলেজ থাকা তো সত্যিই দরকার, বেসিক সাবজেক্টস, তার সাথে কিন্তু কম্পিউটারের নলেজটা থাকাও আজকে খুব দরকার। সিভিল ইঞ্জিনিয়ারিং কিন্তু আজকে অটোমেশনের দিকেও এগোচ্ছে। আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং কিন্তু আইটি বা আজকে AIML, যেটাকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং বলে থাকি, তার কিন্তু অ্যাপ্লিকেশনটা অনেকটা বেড়েছে, আস্তে আস্তে বাড়ছে, আরও বাড়বে। সেই জন্য কম্পিউটারের নলেজ বেসিক যদি এটা শিখে রাখা যায় তাহলে খুব প্রেফারেবলি শিখে রাখাটা খুব দরকার। বেসিক কোডিংসগুলো যেগুলো আছে, কোড ল্যাঙ্গুয়েজগুলো যেগুলো আছে, C++ বা জাভা যদি শিখে রাখা যায়, এগুলো জেনারেলি শেখানো হয় ইঞ্জিনিয়ারিংয়ে, বাট বেসিক নলেজ থাকা খুব দরকার। এবং কম্পিউটারের যে নলেজ, যেটা আমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতে শেখানো হয়, তার বাইরেও যদি কিছুটা নলেজ গেইন করা যায়, সেটা কিন্তু আজকে ইঞ্জিনিয়ারিংয়ের, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। কারণ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে সফটওয়্যারের খুব বড় একটা অবদান আছে। আমরা বিভিন্ন সফটওয়্যারগুলো সিভিলে ইউজ করছি, অটোক্যাড আছে, স্ট্যাট প্রো আছে, আরও অনেক সফটওয়্যার আছে, যেগুলোর জন্য কিন্তু কম্পিউটারের নলেজ থাকা খুব দরকার। সেই জন্য আমার মতে কম্পিউটারের নলেজটারও রাখাটা আমার মতে খুব দরকার হয়ে পড়ছে এখন। অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং স্যার যা বললেন, বৈবস্বত স্যার যা বললেন, যে কম্পিউটার রিলেটেড যে সমস্ত নলেজ, সেটাও যতটা সম্ভব গেইন করা যায় ততটাই ভালো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবার ফিরে আসছি, সঙ্গে থাকুন। टिक 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 कसम ये खाए रे टिक 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 प्लास्टिक टिक ना पाए रे टिक 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 कसम ये खाए रे टिक 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 प्लास्टिक टिक ना पाए रे। अगर सुन लो जो संभले ना हम तो बम ये फट जाएगा कि बहती सी है नदियां का ये पानी रुक जाएगा। अगर सुन लो जो संभले न हम तो बम ये फट जाएगा कि बहती सी है नदियां का ये पानी रुक जाएगा। कि कर दो रहम धरती का ये दम भी घुट जाएगा कि कुदरत की नस नस में जहर ये बस जाएगा। प्लास्टिक के हम सब मौत
साज है, कैसा ये समाज है। कल ना हो हाथों में आज है, मौका ये अपना गवाए रे। टिक 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 टिक, कसम ये खाए रे। टिक 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 टिक, प्लास्टिक टिक ना पाए रे। टिक 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 टिक, कसम ये खाए रे। टिक 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 टिक, प्लास्टिक टिक ना पाए रे। सिचुएशन ड्रास्टिक है, जहाँ देखो वहीं प्लास्टिक है। सिचुएशन ड्रास्टिक है, जहाँ देखो वहीं थैली, बोतल, स्ट्रॉ इत्यादि सर्रे सर्रे में फैला दी। ना घट पाए ना मिट पाए, रह रह के टॉक्सिक बन जाए। इससे छुटकारा तो नहीं पर है एक सरल उपाय रे। सिंगल यूज प्लास्टिक। ফিরে এলাম বিরতির পর কি হতে চাই অনুষ্ঠানে। আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে যেখানে আলোচনা করছি সেই অনুষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলছি আমরা দুজন বিশেষজ্ঞ স্যারদের সঙ্গে। আপনিও আসতে পারেন আমাদের সঙ্গে টেলিফোনের মাধ্যমে যোগ দেওয়ার জন্য। আমি একটু বৈবস্বত স্যারের কাছে ফিরে আসবো। স্যার, ইন্টার্নশিপ আমরা জানি সাধারণত যে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ইন্টার্নশিপ খুব গুরুত্বপূর্ণ বলা হয়ে থাকে, তো কেন এটা গুরুত্বপূর্ণ বা এই যে ভিজিট করানো হয় আপনাদের, যে বিভিন্ন ইন্ডাস্ট্রি ভিজিট করানো হয়, সেটা কতটা ইম্পর্টেন্ট বা আপনাদের কলেজ থেকে কি প্রসিডিয়ার ফলো করা হয় যদি একটু বলেন। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি ভিজিট দুটোর মধ্যেই একটা জিনিস কমন, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি। স্যার একটু আগে বললেন যে সিভিল মানেই তার সঙ্গে টোটালটা জুড়ে আছে আজকে ইন্ডাস্ট্রি। যে আজকে কোনো একজন রিক্রুট হয়ে বেরোবে আজকে সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে, সে কিন্তু কোনো কোম্পানিতেই যাচ্ছে। বেসিক্যালি সেটা কনস্ট্রাকশন কোম্পানি 90% কেসে সেটা দাঁড়ায় গিয়ে। সেই জন্য কোম্পানিকে জানা, কোম্পানির কাজ সম্বন্ধে জানাটাও কিন্তু খুব দরকার হয়ে পড়ছে। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, যেটাকে আমরা ইন্ডাস্ট্রিয়াল ভিজিট বা বলে থাকি বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংও বলে থাকি, এবং ইন্টার্নশিপ, দুটোর ইম্পর্টেন্স কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে খুব বেশি। আজকে কোনো কোম্পানি আমাদের স্টুডেন্টকে কেন ইন্টার্নশিপ করাবে, সেই জন্য আমরা কি করছি, কোম্পানিগুলোর সঙ্গে আমরা এমইউ সাইন করছি, যেটাকে আমি একটু আগেও বললাম যে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। তার ফলে কী হচ্ছে, সেই কোম্পানিগুলো আমাদের স্টুডেন্টকে ট্রেনিং প্রোভাইড করছে, ইন্টার্নশিপ প্রোভাইড করছে। তাদের যে বিভিন্ন কনস্ট্রাকশন সাইটগুলো আছে সেখানে স্টুডেন্টরা গিয়ে ইন্ডাস্ট্রি ভিজিট করছে, যেগুলো আমাদের 1 ডে বা 2 ডেজ ভিজিট হয়। আচ্ছা, এটা কি অনেক সময় হয় যে আজকাল পেড যে ইন্টার্নশিপ সেটাও চালু হয়েছে এবং অনেক স্টুডেন্টরা ইন্টার্নশিপ করতে করতে রোজগার করতে শুরু করতে পারে? একদম, এই ব্যাপারটাই আমি একটু বলতে যাচ্ছিলাম যে আর্ন হোয়ার ইউ লার্ন, দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। আজকে কোনো কোম্পানি, যারা অনেকে কোম্পানি আছে যারা আজকে স্টুডেন্টদেরকে পেইড ইন্টার্নশিপ অফার করছে, তারা সেখানে স্টুডেন্টরা ইন্টার্নশিপ করতে যাচ্ছে এবং সেখানে তারা পেইড হচ্ছে এবং সেখানে তারা শিখছেও প্লাস ইনকামও করছে। এটা একটা বড় ব্যাপার। অনেক সময় নন পেইডও হচ্ছে, সেখানে তারা ট্রেনিং পাচ্ছে এবং সার্টিফিকেটস পাচ্ছে। তারা সেই সার্টিফিকেটটা কাজে লাগিয়ে যখন কোনো একটা কোম্পানি রিক্রুট করতে আসবে, সেই সার্টিফিকেটটা কিন্তু তাদেরকে একটা এজ দিচ্ছে, একটা যে এই কোম্পানিতে আমি ইন্টার্নশিপ করেছি, আমার কিন্তু এই কোম্পানির সম্বন্ধে নলেজ আছে। তাহলে ইন্টার্নশিপের গুরুত্বপূর্ণটা খুব বেশি। অনেক সময় কি এটাও হয় যে সে যখন ইন্টার্নশিপ করছে সেই কোম্পানির থেকেই তার কোনো অফার চলে আসে? একদম, এরকম হয়েওছে এবং কন্টিনিউয়াস হয়েও যাচ্ছে যে এটা ডিপেন্ড করে স্টুডেন্টদের নলেজের উপরে, তার স্কিলের উপরে। কোম্পানি যখন কোনো স্টুডেন্টকে ইন্টার্নশিপ করাচ্ছে, সে স্টুডেন্টকে প্রত্যেকটা ক্ষেত্রে এক্সামিন করছে। তো এক্সামিন করার পরে সে যখন কোম্পানি যখন বুঝছে এই স্টুডেন্টের মধ্যে কিছু কোয়ালিটি আছে, সে স্কিল্ড, সে আমার কোম্পানির নামটাকে এগোতে পারবে, সে কিন্তু সেই কোম্পানিতে রিক্রুট হচ্ছে তখন। তাহলে এটা কিন্তু একটা খুব বড় ব্যাপার যে ইন্টার্নশিপের ভূমিকাটা কিন্তু জবের ক্ষেত্রে যতটা ইম্পর্টেন্ট, নলেজ গেইনের ক্ষেত্রেও ততটা ইম্পর্টেন্ট। কোনো স্টুডেন্ট যদি মনে করে, অনেক সময় কি হচ্ছে যে স্টুডেন্ট আজকে পাস করে বেরিয়ে সে কিন্তু অনেক সময় কনসালটেন্সিতেও ঢুকে যাচ্ছে, সে নিজের কোম্পানি খুলছে, কনস্ট্রাকশন কোম্পানি। আজকে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর কনসালটেন্সি কোম্পানি আছে, সে অনেক স্টুডেন্ট কিন্তু গ্র্যাজুয়েশনের পরে কনসালটেন্সি কোম্পানি খুলছে। তাহলে সেখানেও কিন্তু এই যে নলেজটা সে গেইন করছে, সেটা কিন্তু তাকে খুব ইম্পর্টেন্ট একটা নলেজ সে পাচ্ছে ওখান থেকে। অবশ্যই। আমি একটু শিবপ্রিয় স্যারের কাছে ফিরে আসবো। স্যার, আমরা কোন কোন সেক্টরে আসতে পারে স্টুডেন্টরা এই কাজ করার পর, ইন্টার্নশিপ করার পর বা তার কোর্স কমপ্লিট করার পর কোন কোন সেক্টরে কাজের সুযোগ আছে, কীরকম ধরনের কাজের সুযোগ আছে যদি বলেন? হ্যাঁ, এটা তো মেন হচ্ছে দুটো সেক্টর, একটা হচ্ছে পাবলিক সেক্টর মানে গভর্নমেন্ট সেক্টর, একটা হচ্ছে প্রাইভেট সেক্টর। ঠিক না? এখন গভর্নমেন্ট সেক্টরেতে যেমন আইএএস যদি কেউ হতে চায়, তাকে পরীক্ষা দিতে হবে। তারপরে গভর্নমেন্ট সেক্টরের যে বিভিন্ন পরীক্ষাগুলো হয় সেইগুলো দিতে হবে, দিয়ে তাকে বিভিন্ন ডিপার্টমেন্টে, স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টে সে চান্স পেতে পারবে। সেটা একটা। আর একটা হচ্ছে যে প্রাইভেট কোম্পানি যেগুলো আছে সেগুলোতে তারা চেষ্টা করতে পারে এবং সে প্রাইভেট কোম্পানিতে অনেক সময় প্লেসমেন্টের সময় আসছেও আমাদের কলেজগুলো থেকে নিতে, কাজেই সেইখানেতেও তারা চান্স পেতে পারে।
আর এইটাই মোটামুটি যে দুটো আচ্ছা স্যার, sector এখন তারা করতে এত পারে। পপুলেশন এবং এত কম্পিটিশন, শোনা যায় যে প্রত্যেকটা স্ট্রিমেই প্রচুর ছাত্রছাত্রী ভর্তি হয় এবং কমপ্লিশনের পরেও এমন একটা অবস্থায় অনেক সময় আসে যে এক একটা সেক্টর যেন স্যাচুরেটেড হয়ে যায়, এটা বলা হয়, কোট আনকোট আমি জানি না। তো এই ফিল্ডটাও কি স্যাচুরেটেডের জায়গায় চলে যাচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, কি বলবেন আপনি? না, আমার মতে এটা তো স্যাচুরেশনের জায়গায় যায়নি বা কোনোদিনই যাবে না। তার কারণটা হচ্ছে যে আমি যে স্ট্রাকচারটা তৈরি করছি তার একটা লাইফ টাইম, তার একটা ডিউরেবিলিটি আছে। তাহলে আমি যদি 100 বছরের লাইফ ধরে ডিজাইন করে থাকি, তাহলে সেটা 50, 60, 70 বছরে সেগুলো ভাঙতে আরম্ভ করবে। তাহলে সেইখানে আমাকে রিকনস্ট্রাকশন বা রিপেয়ার বা রেট্রোফিটিং যাই হোক করতে হবে, সেটা একটা পার্ট। আর একটা হচ্ছে উইথ অ্যাডভান্সমেন্ট অফ সোসাইটি, অবশ্যই সেখানে আমার ডিফারেন্ট স্ট্রাকচারস লাগবে ইন ডিফারেন্ট ফর্মস। যেরকম আমাদের এখন যে কনসেপশনটা আসছে যে সাস্টেনেবিলিটি, তার থেকে আমরা স্মার্ট ইনফ্রাস্ট্রাকচারস তৈরি করছি, এবং স্মার্ট ইনফ্রাস্ট্রাকচারস তৈরি করার মানে সেটা হচ্ছে মানে এনার্জি এফিশিয়েন্ট, যেটা অর্থাৎ আমরা কার্বন ফুটপ্রিন্টকে কমিয়ে সেইটাকে তৈরি করার চেষ্টা করছি। তাহলে কি হচ্ছে যে সেখানে আমার নতুন টেকনোলজি আসছে, তাহলে সেই টেকনোলজি অ্যাডপ্ট করে আমার নতুন স্কিলের সেখানে আরও স্কোপ বেড়ে যাচ্ছে। স্কোপ কমতে আমি দেখছি না কখনোই। এবং এটা বোধহয় বেসিক অ্যামিনিটিসের মধ্যে একটা, বাসস্থান বা সেটা বেসিক অ্যামিনিটিসের মধ্যে একদম। একটা। সুতরাং মানুষ যতদিন থাকবে ততদিনও বোধহয় এর গুরুত্ব কমার কোনো সম্ভাবনা নেই। সম্ভাবনা নেই বলেই আমার মনে হয়। আমি একটু বৈবস্বত স্যারের কাছে ফিরে আসবো। স্যার, আপনি যদি আমাদের একটু বলেন যে এই অন্টারপ্রেনিয়রশিপ, চাকরি বাকরির কথা আমরা শুনলাম, কিন্তু কেউ যদি বলে না আমি ব্যবসা করব, আরও 10টা লোককে চাকরির সুযোগ করে দেবো, সেক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিং করার পর কীরকম অপশন রয়েছে এখন? একদম। আমাদের স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু আজকে এই মোটোটার উপরই বেস করে আছে অনেক 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 ক্ষেত্রে, যে বি এ জব গিভার অলসো। মানে তুমি যে সবসময় যে চাকরি করবে এরকম না, তুমি চাকরি দাও লোককে, এই পলিসি কিন্তু তারা অ্যাডপ্ট করছে। সেই জন্য এন্টারপ্রেনিয়রশিপ স্কিলটাকে স্টুডেন্টদের মধ্যে তৈরি করাটা খুব দরকার। আজকে যখন একটা স্টুডেন্ট ভর্তি হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং বা যে কোনো ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেই, সে কিন্তু প্রথমে জানে না হুইজ এ এন্টারপ্রেনিয়র, এন্টারপ্রেনিয়রশিপ স্কিলটা কীভাবে গেইন করতে হবে। স্টুডেন্টদেরকে কিন্তু সেই এন্টারপ্রেনিয়রশিপ স্কিল কীভাবে গেইন করতে হয়, বাট হোয়াট ইজ এ এন্টারপ্রেনিয়র, তাকে কিন্তু সেই জ্ঞানটা দেওয়াটা খুব দরকার। আমাদের জেএস গ্রুপের যে কলেজগুলো আছে, সেই কলেজগুলোতে কিন্তু আমরা এটাকে খুব ভালোভাবে ম্যানেজ করে চলি। বেসিক্যালি আমি দুটো সেক্টর বলবো। একটা প্ল্যাটফর্ম আছে আমাদের, যেটার নাম হচ্ছে আইডিওমিটার। আইডিওমিটার প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা কী করছি, আইডিওমিটার প্ল্যাটফর্মে আমাদের যে স্টুডেন্টরা আছে, আমরা আমাদের কলেজে বিভিন্ন ইনোভেটিভ আইডিয়া কম্পিটিশন করাই, ইনোভেটিভ মডেল কম্পিটিশন করাই। সেখানে স্টুডেন্টরা কিন্তু কোনো ইনোভেশন বা কোনো মডেল বা প্রোটোটাইপ ডেভেলপ করছে, এবং সেই ডেভেলপ করে সেই প্রোটোটাইপটাকে কিন্তু তারা সেই আইডিওমিটারে সাবমিট করছে। সেই আইডিওমিটার প্ল্যাটফর্মের হেডে কারা বসে আছে, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বড় বড় এন্টারপ্রেনিয়ররা কিন্তু সেখানে বসে আছে। তারা যখন দেখছে একটা বড় একটা ওয়ার্কিং মডেল সেখানে আছে, তারা কিন্তু সেই মডেলটাকে ফান্ড করছে। ফান্ডিংয়ের ফলে কি হচ্ছে, সেই মডেলটা একটা লাইভ প্রজেক্টে তৈরি হচ্ছে, এবং সেটাকে কিন্তু তারা একটা প্রোডাক্ট হিসেবে ডেভেলপ করতে পারছে। তাহলে সে কিন্তু এন্টারপ্রেনিয়র হওয়ার দিকে অনেকটা এগিয়ে যাচ্ছে। এছাড়া আমাদের কলেজগুলোতে আছে ইনস্টিটিউট ইনোভেশন কাউন্সিল, যেটাকে আমরা আইআইসি বলি। তার মাধ্যমে আমরা কি করছি, আমরা বিভিন্ন ওয়েবিনার বা সেমিনার অর্গানাইজ করছি। সেখানে গেস্ট হয়ে কারা আসছেন, বিভিন্ন এন্টারপ্রেনিয়ররা আসছে। সেই এন্টারপ্রেনিয়ররা এসে স্টুডেন্টদের সঙ্গে ইন্টারাক্ট করছে, স্টুডেন্টদেরকে ইন্টারাক্ট করে স্টুডেন্টদেরকে বলছে যে এন্টারপ্রেনিয়র কীভাবে হওয়া যায়, কীভাবে তুমি সেই স্টেপটা নেবে। এন্টারপ্রেনিয়র হওয়ার জন্য অনেকগুলো স্টেপ আছে, অনেকগুলো জিনিসের দরকার হয়, ফান্ডিং দরকার হয়, নলেজ দরকার হয়, সেগুলো কীভাবে গেইন করবে, এটা কিন্তু একটা খুব বড় ইম্পর্টেন্ট। সেই জন্য আর সিভিলের আরেকটা বড় যেটা দিক আছে, সেটা হচ্ছে, সেটা আমরা সবাই জানি, একটু আমি বললামও, যে কনসালটেন্সি। যে স্টুডেন্ট যখন পাশ করে বেরোচ্ছে, গ্র্যাজুয়েশন করে বেরোচ্ছে, সে কিন্তু অনেক সময় হয় কি, তারা রিক্রুটমেন্টে না গিয়ে তারা কিন্তু অনেক সময় নিজে কনস্ট্রাকশনের বিজনেস শুরু করলো, বা নিজে কনসালটেন্সি বিজনেস শুরু করলো। সেটাও কিন্তু একটা বিজনেস, তাকেও কিন্তু সেই গ্র্যাজুয়েটকেও কিন্তু আমরা একজন এন্টারপ্রেনিয়র হিসেবে ধরতে পারি। এবং সে যখন সেই গ্র্যাজুয়েশন করে যখন সে ওই কনসালটেন্সি ফার্মটা খুললো, সেখানে কিন্তু সে তার আন্ডারে অনেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বা বিটেক ইঞ্জিনিয়ার্সকে রিক্রুট করছে। তাহলে সেখানে কিন্তু সে অ্যাজ এ জব গিভার কাজ করছে, এবং তার এন্টারপ্রেনিয়রশিপ স্কিলটাকেও বাড়াচ্ছে। তাহলে এই এন্টারপ্রেনিয়রশিপের ইম্পর্টেন্স সিভিলের ক্ষেত্রে এখন অনেকটাই বেড়েছে। এবং আমি এখানে আরেকটা পয়েন্ট স্যারের আগের কোশ্চেনের সঙ্গে অ্যাড করব, যে আপনি কোশ্চেনটা করেছিলেন যে জবের কি সুবিধাটা আছে। জবের বাইরেও আরেকটা দিক আছে, যেটা আমরা মাঝে মাঝে ভুলে যাই, বাট যেটা আমাদের জানা খুব দরকার, হায়ার স্টাডি। হায়ার স্টাডির কিন্তু স্যার, আমরা হায়ার স্টাডিজের কথায় নিশ্চয়ই আসবো, তবে তার আগে আমাদের আরেকটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে। সঙ্গে থাকুন, ফিরে আসছে বিরতির পর।
ये खाए रे टिक 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 प्लास्टिक टिक ना पाए रे टिक 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 कसम ये खाए रे टिक 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 प्लास्टिक टिक ना पाए रे अगर सुन लो जो संभले ना हम तो बम ये फट जाएगा कि बहती सी है नदियां का ये पानी रुक जाएगा अगर सुन लो जो संभले न हम तो बम ये फट जाएगा कि बहती सी है नदिया का ये पानी रुक जाएगा के कर दो रहम धरती का ये दम भी घुट जाएगा कि कुदरत की नस नस में जहर ये बस जाएगा प्लास्टिक के हम सब मोहताज हैं कैसा ये समाज है कल ना हो हाथों में आज है मौका ये अपना गवाए रे टिक 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 कसम ये खाए रे বিরতির পর কি হতে চাই অনুষ্ঠানে খুব একটা বেশি সময় আর হাতে নেই। আমরা আলোচনা করছি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে। সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ার কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে, কোথায় পড়া যায়, এই সমস্ত বিস্তারিত আলোচনার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আরও অল্প একটু সময় আমাদের হাতে রয়েছে, আমরা একটু উচ্চশিক্ষার কথায় আসবো। শিবপ্রিয় স্যার, আপনি যদি আমাদের একটু বলেন যে আমরা এতক্ষণ মোটামুটি বিটেকের মধ্যে আটকে ছিলাম, তো হায়ার স্টাডিজের কীরকম সুযোগ রয়েছে বা রিসার্চ করার কি সুযোগ রয়েছে, পিএইচডি করার কি কি অপশনস রয়েছে, তার কি প্রসিডিওর যদি একটু বলেন। হ্যাঁ, বিটেকের পরে উচ্চশিক্ষার জন্য এমটেক পার্সু করতেই পারে একজন ছাত্র বা ছাত্রী, এবং এমটেকটা করার যে সুবিধে সেটা হচ্ছে এখন অনেক এমএনসি কিন্তু এমটেক থেকে ডাইরেক্ট রিক্রুট করে, তারা বিটেক চায় না। এইটা একটা সুবিধে পাবে জবের দিক থেকে। আর এইবারে কেরিয়ার অপশানটা হচ্ছে স্টুডেন্টের চয়েস, যে সে কি হতে চায়, অর্থাৎ সে কি অ্যাকাডেমিক্সে থাকতে চায় নাকি সে প্রফেশনে থাকতে চায়। প্রফেশনে যদি সে থাকে তাহলে পরে কি হচ্ছে, তার এমটেক পর্যন্ত হলেই চলবে, এবং এমটেকটা করতে গিয়ে হয়তো সে 2-3 বছরের সিনিয়রিটি লুজ করলো, কিন্তু সেখানে গেন ওইটাই, সে বড় কোম্পানিতে চাকরি করতে পারবে। আর পিএইচডিটা হচ্ছে অর্থাৎ আপনি বলছেন যে এমটেকটা তার করে নেওয়া ভালো, করে নেওয়া ভালো, আমার তাই মনে হয়। সেটা চাকরির ক্ষেত্রে তার উন্নতিতে কাজে লাগবে অবশ্যই। আর স্পেশালিস্টের এখন যুগ আসছে, আমরা এখন জেনারেল ফিজিশিয়ানকে কজন দেখাই, ঠিক, সবই ঠিক, তো ঠিক। স্পেশালিস্টের কাছে ছুটি। একদম একদম। কাজেই এমটেকের একটা গুরুত্ব নিশ্চয়ই আছে এবং আসছে। আর পিএইচডিটা কিন্তু অপশনাল, মানে যদি কেউ অ্যাকাডেমিক্সে থাকতে চায় সে করুক, নাহলে কিন্তু তার সময়টা নষ্ট হয়ে যাবে। অ্যাকাডেমিক্সে থাকতে গেলে পিএইচডি করার অবশ্যই দরকার। এখন সুযোগ সুবিধা যদি বলেন তাহলে সেটা হচ্ছে যে এমটেক তো সমস্ত যে সরকারি কলেজগুলো সেগুলোতে হয়, আইআইটি, এনআইটি, আইআইএসটি, এবং প্রাইভেট কলেজগুলোতেও এখন কিন্তু এমটেকের ভালো ফেসিলিটি করে দেওয়া হচ্ছে। যেমন আমাদের কলেজে নারুলাতে আপনার স্ট্রাকচার এবং জিওটেকনিক্যাল দুটোতে এখন এমটেক হচ্ছে। স্ট্রাকচারে সিট হয়েছে 28টা, আর ইয়েতে জিওটেকনিক্যালের সিট হয়েছে 18টা, 28 নয় 30 বোধহয়, 30 আর 18 এবছর। তা এইরকমভাবে এমটেক যদি এই কলেজগুলো থেকেও পাশ করে তাহলে পরে কি হবে, এমটেকের সংখ্যাটা বাড়লে কাজের কোয়ালিটিও আমার মনে হয় সেখানে একটু বেটার হবে। এইটা হচ্ছে এমটেকের অবদান হবে। আর পিএইচডির অবদান তো বললাম, যে সে রিসার্চের মধ্যে পুরোপুরি ঢুকে যাবে, এবং রিসার্চে ঢুকে গেলে তার অ্যাকাডেমিক্সে আসার অবশ্যই সুবিধা হবে। পিএইচডিটা করতে হবে এমটেকের পরে, এমটেকের পরে পিএইচডির জন্য সে সরকারি ইনস্টিটিউটে অ্যাপ্লাই করতে পারে, এবং আমাদের কলেজগুলোতেও কিন্তু পিএইচডির ফেসিলিটি আছে। আমরা ম্যাকআউটের আন্ডারে পিএইচডি করাচ্ছি। এই প্রসঙ্গে বলতে পারি আমাদের কলেজ রিভার রিসার্চ ইনস্টিটিউট, ডিপার্টমেন্ট অফ ইরিগেশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেইখান থেকে একটা কোলাবোরেটিভ প্রজেক্ট পেয়েছে। প্রজেক্টটা আমি দেখছি এবং আমার সঙ্গে আরেকজন আছেন প্রফেসর রাজকুমার ব্যানার্জি, আমরা দুজনে মিলে দেখছি, এবং এটাতে কিন্তু একটি মেয়ে মাস্টার ডিগ্রি করলো আমাদের, এবং কাজটা কিন্তু সত্যিই খুব ভালো হয়েছে। যারা পরীক্ষক এসেছিলেন যিনি, তিনিও বলেছেন। কাজেই রিসার্চের বা গবেষণার একটা অবশ্যই অবদান আছে, কেননা রিসার্চটা হলে তবেই কিন্তু আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে সেটাকে অ্যাপ্লাই করতে পারবো। এই যে রিসার্চটা হয়েছে এটা পুরো প্র্যাকটিক্যাল, একটা প্রবলেম নেই।
আমাদের সময় খুব অল্প আছে, আমি একটু বৈবস্বত স্যারের কাছে জানতে চাইবো যে এই সিভিল ইঞ্জিনিয়ারিং এ বিটেক করার কিরকম খরচ হতে পারে এই 4 বছরে, তার ওভারঅল কস্ট কিরকম পড়ে বিভিন্ন বেসরকারি কলেজে, ইন জেনারেল যদি আপনি একটু বলেন, আর সেই সঙ্গে স্কলারশিপের কথাও যদি একটু বলেন। ওকে, যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলে সিভিল ইঞ্জিনিয়ারিং অনেকগুলো কলেজ আছে, তো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের আমি যদি ইন জেনারেল বলি, তো বিটেক করতে 4 বছরে টোটাল খরচ অ্যাডমিশন থেকে শুরু করে একদম পাস আউট হওয়া অবধি, গ্র্যাজুয়েট হওয়া অবধি টোটাল খরচ জেনারেলি 4.5 লাখ বা 4.5 লাখ টাকার মধ্যে হয়ে যায়। এবার ডিপ্লোমা আমাদের যেহেতু আছে, ডিপ্লোমা করতে জেনারেলি খরচ হয় 3 বছরের খরচ হয় জেনারেলি 1.5 লাখ বা 1.5 লাখ টাকার মতো খরচ হয়। এবার একটু আমি বলেছিলাম যে ল্যাটারাল এন্ট্রিতে বিটেকের সেকেন্ড ইয়ারে অথবা ডিপ্লোমা সেকেন্ড ইয়ারে ঢোকা যায়, সেই জন্য ল্যাটারাল এন্ট্রিতে ঢুকতে গেলে কিন্তু আমাদের খরচ হয় জেনারেলি, যারা বিটেকে ঢুকছে ল্যাটারাল এন্ট্রিতে তাদের খরচ হচ্ছে জেনারেলি 3.5 লাখ টাকার মতো, এবং ডিপ্লোমা ল্যাটারাল এন্ট্রি যারা সেকেন্ড ইয়ারে ঢুকছে সেখানে খরচ হচ্ছে জেনারেলি 80,000 মতো। এইবার এই যে খরচটা হলো, এই খরচটাকে কিন্তু আজকে আমরা অনেক হয়তো মনে হচ্ছে অনেকটা বেশি, বাট আমি সবাইকে বলবো যে আমরা কলেজে কিন্তু একটা প্রসেস ফলো করি, প্রি কাউন্সেলিং। তার ফলে কি হয় যে স্টুডেন্টরা কিন্তু কলেজে আসে, হয়তো তারা আসছে কলেজটাকে দেখতে, কলেজটাকে সেখানে কিন্তু আমরা প্রি কাউন্সেলিংটা করছি। কী করছি, আমরা স্টুডেন্টদেরকে বলছি যে আজকে কিন্তু পড়াশোনা করার জন্য অনেক স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে, সেই স্কলারশিপগুলো অনেক হয়তো জানে না, সেই স্কলারশিপগুলোর সম্বন্ধে কিন্তু জানাটা খুব দরকার। স্কলারশিপ 2 ধরনের হয়, যেটা আপনি কোশ্চেনটা বললেন একটু আগে। স্কলারশিপ 2 ধরনের হয়, একটা স্টেট স্পন্সার্ড, একটা হয় সেন্ট্রাল স্পন্সার্ড। সেন্ট্রাল স্পন্সার্ড যে স্কলারশিপগুলো হয় সেটা একটা আমব্রেলা ওয়েবসাইট আছে। আমব্রেলা ওয়েবসাইট মানে হচ্ছিল যেই ওয়েবসাইটের মধ্যে আমরা সমস্ত স্কলারশিপগুলো একসঙ্গে পেয়ে যাই, সেটা হচ্ছিল ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল। সেখানে 2 ধরনের স্কলারশিপ হয়, একটা হয় মেরিট বেস স্কলারশিপ, একটা হয় কাস্ট বেস স্কলারশিপ। তার মধ্যে অনেকগুলো স্কলারশিপ আছে, যেমন প্রথম হলো সেন্ট্রাল সেক্টর স্কলারশিপ, যেটা মেরিট বেসড হয়। এছাড়া আছে এসটি, ওবিসি, পোস্ট ম্যাট্রিক ফর ডিফারেন্ট স্টেটের জন্য আছে। প্রগতি স্কলারশিপ আছে, গার্লস স্টুডেন্টদের জন্য আছে। সক্ষম স্কলারশিপ আছে, যেটা হচ্ছে আমাদের ডিফারেন্টলি অ্যাবেল স্টুডেন্টদের জন্য আছে। তাহলে এইগুলো সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের স্কলারশিপ, যেগুলো মেরিট প্লাস আমাদের কাস্ট বেসড হয়ে থাকে। সেই জন্য কোনো স্টুডেন্ট যদি সেন্ট্রাল গভর্নমেন্টের স্কলারশিপ অ্যাপ্লাই করতে চায়, তাকে কিন্তু সেই এনএসপি পোর্টাল থেকে অ্যাপ্লাই করতে হয়। সেখানে সমস্ত কিছু একদম সুন্দরভাবে বলে দেওয়া আছে, সে কিন্তু সেগুলো ফলো করতে পারে। এবারে আমি এসে স্টেট স্কলারশিপের ব্যাপারে। স্টেট স্কলারশিপ কিন্তু আমাদের 2 রকম হয়, সেমভাবেই মেরিট বেসড এবং কাস্ট বেসড। মেরিট বেসড স্কলারশিপ আমাদের যেটা সব থেকে ইম্পর্টেন্ট এবং সব স্টুডেন্টরাই সেটা চায়, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট বেস স্কলারশিপ। স্বামী বিবেকানন্দ মেরিট বেস স্কলারশিপে কিন্তু স্টুডেন্টরা একটা ভালো অ্যামাউন্ট পেয়ে থাকে, এবং সেটা তাদের কিন্তু এই টোটাল যে খরচটা হয় সেটাকে কমাতে অনেকটা সাহায্য করে। আর কাস্ট বেস যদি দেখি, জেনারেলি 2টো পোর্টাল আছে, একটা হলো ঐক্যশ্রী পোর্টাল স্টেট গভর্নমেন্টের, আর একটা হচ্ছে ওয়েসিস পোর্টাল। এই ঐক্যশ্রী এবং ওয়েসিস পোর্টালের মাধ্যমে কিন্তু এই কাস্ট বেস স্কলারশিপ অ্যাপ্লাই করা যায়। এছাড়াও এগুলো গেল সরকারি স্কলারশিপ, কিছু কিছু প্রাইভেট স্কলারশিপও অ্যাপ্লাই করা যায়, যেমন একটা আছে সীতারাম জিন্দাল স্কলারশিপ, যেটা প্রাইভেট স্কলারশিপ, সেটাকেও অ্যাপ্লাই করতে পারে স্টুডেন্টরা। এবং আরেকটা যেটা আছে সেটা হলো অনেক সময় কি হয়, ওয়েস্ট বেঙ্গলে বাইরের স্টেট থেকেও স্টুডেন্টরা আসছে, আমরা দেখছি ত্রিপুরা থেকে আসছে, ঝাড়খণ্ড থেকে আসছে। সেরকম একটা স্কলারশিপ হলো ঝাড়খণ্ডের একটা স্কলারশিপ আছে, যার নাম হলো ই কল্যাণ, যেটা ঝাড়খণ্ডের একটা স্কলারশিপ। ই কল্যাণ প্রকল্পের মাধ্যমে কিন্তু ঝাড়খণ্ডের যারা স্টুডেন্টরা ওয়েস্ট বেঙ্গলে পড়তে আসছে তাদেরকে আমরা স্কলারশিপের মাধ্যমে হেল্প করতে পারি। মানে আপনি বলছেন যে অনেক রকম সুযোগ সুবিধা রয়েছে, সুতরাং টাকা পয়সার জন্য কারো এখন পড়াশোনা আটকে যাওয়ার মতো অবস্থা নেই। সেটাকে কিন্তু স্টুডেন্টকে জানতে হবে, কারণ অনেক সময় সাইটগুলো আপনি বলে দিলেন। একদম স্যার, আমরা একদম শেষ মুহূর্তে পৌঁছে গেছি। শিবপ্রিয় স্যার, আপনি যদি স্টুডেন্টসদের 1 লাইনে কোনো টিপস দিতে চান, খুব সময় কম, জাস্ট 1 লাইনে যদি কোনো টিপস দেন। স্টুডেন্টদের তো টিপস দেওয়ার আমার 2টো কথাই বলার আছে। একটা হচ্ছে যে তাদের প্রথমত যে বিষয়টা তারা পড়তে আসছে সেই বিষয়টা মনোযোগ দিয়ে পড়তে হবে একদম। হ্যাঁ, এবং দ্বিতীয়ত হচ্ছে যে যুগের সঙ্গে সে তো 4 বছর ইঞ্জিনিয়ারিং কলেজে থাকবে, কিন্তু 40 বছর প্রফেশন তাকে আপডেট করতে হবে প্রতি মুহূর্তে। কাজে নিজেকে প্রতি মুহূর্তে আপডেট করতে হবে। অনেক ধন্যবাদ স্যার আমাদের সময় দেওয়ার জন্য। 2 স্যারকেই অনেক ধন্যবাদ, শিবপ্রিয় স্যার এবং বৈবস্বত স্যার, দুজনকেই ধন্যবাদ। আমাদের সময় একদম শেষ। আগামী সপ্তাহে কি হতে চাই আবার হাজির হবে। চিঠি দিতে ভুলবেন না, চিঠি লেখার ঠিকানাটা মনে করিয়ে দিই। কি হতে চাই প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, দূরদর্শন কেন্দ্র কলকাতা, 18/3 উদয় শঙ্কর সরণি, গল্ফ গ্রিন, কলকাতা 700095। এই ঠিকানায় চিঠি দিতে ভুলবেন না। কি ধরনের অনুষ্ঠান দেখতে চাইছেন, কি বিষয় নিয়ে চাইছেন জানাবেন। আজ এ পর্যন্তই, নমস্কার।